স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। করোনার সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে আজ রাত 12টা থেকে 7 দিনের লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। সোমবার দুপুরে জেলা প্রশাসন এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত দেয়। সীমান্তবর্তী এই জেলায় করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার থেকে আগামী সোমবার পর্যন্ত এই লকডাউন জারি থাকবে। ওষুধের দোকান ও হাসপাতাল ছাড়া হাটবাজার সহ সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। চিকিৎসার কাজে ও অসুস্থ রোগী আনা নেয়ার ক্ষেত্র ছাড়া যানবাহন চলাচলও বন্ধ থাকবে। লকডাউনের আওতামুক্ত থাকবে পণ্যবাহী যানবাহন। গেল 24 ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 52 জন। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে এই জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 1275 জন, মারা গেছেন 25 জন। চাঁপাইনবাবগঞ্জ থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী রফিকুল আলম আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রফিকুল আলম, আপনার কাছ থেকে জানতে চাইবো যে কোন প্রেক্ষাপটে আসলে প্রশাসন 7 দিনের লকডাউন ঘোষণা করলো এবং যতটা বোঝা যাচ্ছে যে লকডাউন খুব কড়াকড়িভাবেই পালন করার একটি প্রস্তুতি তাদের আছে। বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, কি মনে হচ্ছে? আপনি যেমনটি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়তেই আছে। আপনি জানেন যে স্বাস্থ্য বিভাগ বলছে যে ঢাকা ফেরত যারা যাত্রী এসেছিলেন চাঁপাইনবাবগঞ্জে তাদের মাধ্যমেই করোনার রোগ প্রকোপটা বেশি পেয়েছে এবং সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ হওয়ায় সীমান্তে যে অবাধ যাতায়াত রয়েছে এটাতেও কিন্তু ভারত থেকে করোনা ছড়িয়ে পড়ার সংখ্যা রয়ে গেছে। এবং আজকে সকালেও জেলা সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী বলেছিলেন যে সবচেয়ে আক্রান্ত হচ্ছে শিবগঞ্জ উপজেলায় মানুষজন বেশি, কিন্তু স্বাস্থ্য সচেতনতা না থাকার কারণে এর হার দিন দিন বাড়তেই আছে। সর্বোপরি সব দিক বিবেচনা করে জেলা প্রশাসন আজ দুপুরে হঠাৎ করে জরুরি সভায় সিদ্ধান্ত নিয়েছে যে আগামীকাল মঙ্গলবার থেকে আগামী সোমবার 7 দিন সর্বাত্মক লকডাউন পালন করতে হবে এবং এই লকডাউনের কারণে যে চাঁপাইনবাবগঞ্জে যে আমবাজারের কার্যক্রম আছে সেটাই চলে যাবে নতুন স্টেডিয়ামে এবং স্বাস্থ্যবিধি মেনে কাঁচা বাজারটি করা হয়েছে পুরাতন স্টেডিয়ামে। এছাড়া সংবাদপত্র, রোগী বহনকারী গাড়ি এবং পণ্য বহনকারী গাড়ি ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল করবে না। আজ সকালে বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ থেকে 52 জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে। আগামীকাল থেকে রফিকুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তথ্য দেবার জন্য। সহকর্মী রফিকুল আলম চাঁপাইনবাবগঞ্জ থেকে ছিলেন, সেখানকার লকডাউনের বিস্তারিত জানাচ্ছিলেন। যতটা আসলে ধারণা করা যাচ্ছে যে একে তো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, দ্বিতীয়ত যেহেতু সীমান্তবর্তী এলাকা সেজন্য চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সীমান্তবর্তী 7 জেলায় করোনা ভাইরাসের সংক্রমণের হার বাড়ছে। জেলাগুলো হলো যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সিলেট। এই জেলাগুলোতে সংক্রমণ বেশি হওয়ার সঙ্গে ভারতে যাতায়াতের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনায় বিপর্যস্ত প্রতিবেশী দেশ ভারত। করোনার সংক্রমণ রোধে গেল 26 এপ্রিল থেকে ভারত বাংলাদেশের মধ্যে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার। এরপর থেকে বিশেষ ছাড়পত্র নিয়ে বিভিন্ন স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরতে শুরু করে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা, যা এখনো চলমান আছে। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন 459 জন। এদের মধ্যে 8 জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গেল 13 মে থেকে 16 মে পর্যন্ত চুয়াডাঙ্গায় করোনা শনাক্ত হয় মাত্র 7 জনের। তবে পরের 6 দিনে শনাক্ত হয় 23 জনের। আমাদের এখানে আগে 4টা-5টা করে রোগী থাকতো, 4টা-5টা করে রোগী আসছে। ইন্ডিয়া থেকে ফেরত যে 9 জন পজিটিভ আছে তারাও সুস্থই আছে।
একই চিত্র সীমান্তবর্তী আরেক জেলা চাঁপাইনবাবগঞ্জেও। গেল এক সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 150 জনের করোনা শনাক্ত হয়েছে। তবে আক্রান্তদের মধ্যে অনেকের কোনো উপসর্গ না থাকায় নিজ নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তারা। 250 শয্যার হাসপাতালের করোনা ওয়ার্ডে 18 জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। তবে করোনা সংক্রমণ রোধে সীমান্ত এলাকায় তৎপরতা বৃদ্ধি করেছে বিজিবি। আমরা নজরদারি করছি যে যেন কোনো নাগরিক ওই যে আইসিপিগুলো আছে যে আমাদের স্থলবন্ধ সেদিক দিয়ে প্রবেশ করতে না পারে, এবং আমরা কোভিড-19 যে প্রোটোকল দেওয়া হয়েছে আমরা যথাযথভাবে অনুসরণ করছি। এদিকে ঈদের আগের সপ্তাহে সিলেট জেলায় করোনা শনাক্তের হার 12.17% থাকলেও ঈদের পরের সপ্তাহে তা 2% বেড়ে দাঁড়িয়েছে 14.56%। যারা পজিটিভ থাকে তাদেরকে আমরা আবার পরবর্তীতে আবার টেস্টের ব্যবস্থা করি। তামিল সন্ধ্যে লোকজন আসে না, কিন্তু ওখান দিয়ে কিছু পাথর বোঝাই ট্র্যাক আসে, তো ট্র্যাক যারা আসে তারা কিন্তু পাথর নামিয়ে দিয়ে চলে যায়। সেই ক্ষেত্রে ওই ড্রাইভারদের নামতে দেওয়া হয় না, এবং তাদের যদি হেল্পার থাকে তাদেরকে কিন্তু নামতে দেওয়া হয় না। গেল 26 এপ্রিল থেকে 22 মে পর্যন্ত ভারত থেকে দেশে ফিরেছেন 3321 জন বাংলাদেশি। ভারত ফেরত যাত্রীদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে 47 জনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে কোভিডে মৃত্যুর সংখ্যায় 3 লাখ পার করল ভারত। সংক্রমণ শনাক্তে ভারতের অবস্থান বিশ্বে দ্বিতীয়। করোনার পাশাপাশি ভারতে প্রকট আকার ধারণ করেছে ব্ল্যাক ফাঙ্গাস। রাজস্থানের পর এবার উত্তরাখণ্ড সরকারও ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বে একদিনে আক্রান্ত হয়েছে 4,67,000 আর প্রাণহানি হয়েছে 9,400 জনের। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 16,75,00,000 মানুষ, আর মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 34,77,000। তবে করোনায় বিশ্বজুড়ে কমপক্ষে 60 থেকে 80 লাখ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টানা 48 দিন বন্ধ থাকার পর সব রুটে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী এসব যাত্রীবাহী বাস গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তবে স্বাস্থ্যবিধি মানার চিত্র খুব একটা দেখা যাচ্ছে না। একই নিয়মে অর্ধেক যাত্রী নিয়ে আজ থেকে চলছে ট্রেনও। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বলাকা, পারাবত, মহানগর, প্রভাতী, কর্ণফুলী ও কিশোরগঞ্জ এক্সপ্রেস। দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। সারা দেশেই আন্তঃজেলা ট্রেন চলছে একই নিয়মে। অনলাইনে টিকিট কেনায় ভোগান্তি পোহাতে হয়নি খুব একটা যাত্রীদের। এছাড়া প্রথম দিন যাত্রীর সংখ্যা কম, সামাজিক দূরত্ব এবং সিট ফাঁকা রেখেই চলছে ট্রেনগুলো। একইভাবে সারা দেশে আজ যাত্রা শুরু করেছে লঞ্চ। অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলছে বিভিন্ন রুটে, তবে সব জায়গাতেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত হতে দেখা গেছে। অপরিষ্কার, মানে আগে যেরকম ছিল এখনো সেরকমই আছে। সিঙ্গেল হলে তো আপনার 500 টাকা কি 600 টাকা হতো, তার অতিরিক্ত আপনার যাইয়া আপনার 300 টাকা বেশি নেওয়া হচ্ছে এখানে। চট্টগ্রাম থেকে মেটিকান্দা যাবো 120 টাকা ভাড়া নিয়েছে। লকডাউন ছিল এতদিন, তাই যাইতে পারি নাই। এখন ট্রেন খুঁজছে, তাই আমরা এখন বাড়িতে যাচ্ছি। আমরা অর্ধেক যে একটা সিট খালি রেখে এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক বলেন, সোশ্যাল ডিস্টেন্সিং বলেন, স্যানিটাইজেশন বলেন, এই সব কিছুকে মিলে আমরা আজ থেকে আমাদের ট্রেন সীমিত আকারে, যদি সমস্ত ট্রেন আমরা এখন প্রাথমিক অবস্থা আমরা আমাদের যে আন্তনগর যে ট্রেন, এই ট্রেনগুলো আমরা আমাদের 108টি ট্রেন আমরা চলাচল করে স্বাভাবিকভাবে, তার অর্ধেক অর্থাৎ 56-28 জোড়া এই ট্রেন আমরা আজ থেকে চালানো শুরু করেছি। গণপরিবহন চালুর বিস্তারিত জানাতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই চলে যাচ্ছি গাবতলী বাস স্ট্যান্ড, সেখান থেকে সহকর্মী তালুকদার বিপ্লব যুক্ত হচ্ছেন সেখানকার অবস্থা জানাতে। তালুকদার, আপনার কাছে জানতে চাইবো যে যেহেতু আজ থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে দূরপাল্লায়, তো গাবতলী বাস স্ট্যান্ডের আপনি কেমন সার্বিক পরিস্থিতি দেখছেন? স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? যাত্রীরা কি বলছেন?
জি, আফরিন, আমি রয়েছি রাজধানীর গাবতলী এলাকায় এবং এই গাবতলী যে বাস টার্মিনাল, সেই টার্মিনাল থেকে কিন্তু সকাল থেকে যে দেশের বিভিন্ন অঞ্চলের যেই দূরপাল্লার যে পরিবহনগুলো ছেড়ে গিয়েছে, সে ছেড়ে যাওয়ার মধ্যে সকাল শুরুতে আমরা কিছু অনিয়মের চিত্র দেখতে পাই এবং এর মধ্যে আমি এর আগেও জানিয়েছিলাম যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে দূরত্ব বজায় রেখে, অর্থাৎ প্রতি সিটে একজন করে যাত্রী এবং একই সাথে যে মাস্ক ব্যবহার করার নির্দেশনা অনেকটা মানা হলো। আসলেই যে এই গাড়িগুলো, যে পরিবহনগুলো দীর্ঘদিন ধরে চলাচল না হওয়ার কারণে যে বন্ধ ছিল, সেগুলো আসলেই যখন এই নির্দেশনা হলো যে গাড়িগুলো আজকে থেকে চলবে, সেই গাড়িগুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে কাজটি, সেই কাজটি কিন্তু পুরোপুরি কিন্তু করা হয়নি অনেক পরিবহনের ক্ষেত্রে। তারা সে অবস্থায় কিন্তু তা ছেড়ে গিয়েছে এবং এই ক্ষেত্রে আসলে যাত্রীদের মধ্যে আবার কিছু কিছু অভিযোগও আমরা পেয়েছি। সেই অভিযোগগুলো ছিল ঠিক এরকম যে সরকারের নির্দেশনার মতো যেই যখন বাসে ওঠার সময় যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার যেই নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটি কিন্তু পরিবহনের পক্ষ থেকে করা হয়নি সকাল থেকে। কিন্তু সবশেষ এখন পর্যন্ত যদি বলি, আমরা কিছুক্ষণ আগ থেকে দেখছি যে এই টার্মিনালে মাইকিং করে কিন্তু এই প্রচারণা চালানো হচ্ছে এই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে। একই সাথে বিভিন্ন পরিবহন মালিকরা এর মধ্যে কিন্তু একটু উদ্যোগী হয়েছে যে এই স্বাস্থ্যবিধি যাতে সবাই মেনে চলে। তো এই মুহূর্তে আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। ধন্যবাদ তালুকদার বিপ্লব আপনাকে। আপনি যেমনটা ঢাকার খবর জানিয়েছেন, তেমনিভাবে যদি আমি আপনাকে দেখাতে চাচ্ছি, দেখতেই পাচ্ছেন ট্রেনগুলো সকাল থেকে একেবারে সঠিক সময়ে ছেড়ে গেছে। এই পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত কিন্তু আমরা যতটুকু পর্যন্ত যে তথ্য আমাদের হাতে এসেছে, 3টি ট্রেন ছেড়ে গেছে। আরেকটি ট্রেন 3টা বাসলে কিন্তু সঠিক সময়ে ছেড়ে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছে। একইভাবে বাসগুলো গতকাল রাত থেকে ছেড়ে যাচ্ছে। চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাসগুলো দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছেড়ে গেছে। যে তথ্যগুলো আমরা পাচ্ছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, স্বাস্থ্যবিধির কথা যেমনটা এসেছে, ট্রেনে কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু তারা এই ট্রেনগুলো চলাচল করছে। আর বাসের ক্ষেত্রে কিছুটা ভিন্ন আমরা দেখেছি, কোনো বাসে কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু আসলে তারা যাত্রী পরিবহন করলেও আবার বেশিরভাগ বাসে কিন্তু একেবারে তারা মানছে না। আমি একটু কথা বলতে চাই ট্রেনের চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার আছেন রতনকান্তি চৌধুরী। আমি একটু জানতে চাচ্ছি, সকাল থেকে এই পর্যন্ত ট্রেন তো ছেড়ে গেল, স্বাস্থ্যবিধি নিয়ে আমাদেরকে একটু জানান, কতটুকু মানা সম্ভব হচ্ছে? আমাদের সকাল থেকে এই পর্যন্ত 3টা ট্রেন গেছে। আপনারা নিশ্চয়ই সকালে যদি এসে থাকেন দেখতে পেয়েছেন যে আমাদের যা টিকিট তার অর্ধেক পরিমাণ আমরা বিক্রি করেছি এবং সে অর্ধেকেরও ধরেন যেমন 250টা টিকিটের মধ্যে 72টা টিকিট মাত্র বিক্রি হয়েছে কিসের, ওই বিজয় ট্রেনের। এরকম সাগরিকারও 160টা বিক্রি হয়েছে। তারপরে আরেকটা কোনটা গেল, ওই যে 3টে ট্রেন গেছে কর্ণফুলি। হ্যাঁ, কিন্তু ওইখানে যাত্রী ছিল অনেক কম বিধায় এবং আমাদের নিজেদের প্রচেষ্টায় আমরা সবাই তৎপর ছিলাম বিধায় শতভাগ আমরা নিরাপত্তা নিশ্চিত করে ট্রেনে উঠতে দিয়েছি যাত্রীকে। আমাদের এতে কোনো ব্যত্যয় ঘটে নাই। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজারের সাথে। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন, সঠিক সময়ে সব ধরনের ট্রেন কিন্তু ছেড়ে গেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব দলদিয়ে, অপেক্ষা করছেন আমার সহকর্মী শামীমের কাছে। ধন্যবাদ আপনি যেমন জানাচ্ছেন, আজ সকাল থেকে কিন্তু সারা বাংলাদেশে নয়, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। আমি এই মুহূর্তে দৌলতদিয়া লঞ্চঘাটে রয়েছি। আমি দৌলতদিয়া লঞ্চঘাটের একটি চিত্রটি দেখাতে চাচ্ছি। সকাল থেকে কিন্তু যাত্রী সংকট ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে, কারণ আজ থেকে সকাল থেকে কিন্তু দীর্ঘ টানা 48 দিন পরে কিন্তু লঞ্চ চলাচল শুরু করছে। তবে অনেক যাত্রী কিন্তু এই বিষয়টি অবগত না থাকার কারণে কিন্তু যাত্রী সংকট আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। তবে কিছু কিছু সময় যাত্রীদের একটু চাপ ছিল। এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দৌলতদিয়া ঘাটে কিন্তু যাত্রীদের আমরা সৈন্য কোটায় দেখতে পাচ্ছি, যে কারণে কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এবং লঞ্চ মালিক কর্তৃপক্ষ তারা কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখেই কিন্তু তারা লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে দৌলতদিয়া ঘাট থেকে। তো এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি লঞ্চে কিন্তু অর্ধেক যাত্রী নিয়ে তারা ছেড়ে যাচ্ছে। তবে
যাত্রীদের যে অভিযোগটি আমাদের কাছে বলেছেন, যাত্রীরা বলছে যে এইখানে কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 25 টাকা ভাড়া, এখানে কিন্তু 40 টাকা নেওয়া হচ্ছে। তবে বিআরডব্লিউটিএ কর্তৃপক্ষ এবং মালিক পক্ষ আমাদেরকে জানিয়েছেন সরকারের নির্দেশ মান্য করেই কিন্তু অর্ধেক যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে লঞ্চনে ছেড়ে যাচ্ছে এবং 25 টাকার কাছে কিন্তু তারা 40 টাকা লঞ্চ ভাড়া নিচ্ছে। তো এই হিসেবে আমরা যে বিষয়টি জানাতে চাচ্ছি যে সকাল থেকে কিন্তু যাত্রীদের চাপ আমরা কম দেখতে পাচ্ছি। তো এই ছিল দৌলতদিয়া লঞ্চ ঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে আফরিন আনোয়ারের কাছে। আফরিন আনোয়ার। ধন্যবাদ আপনাকে। সহকর্মী বিপ্লব তালুকদার, নয়ন বড়ুয়া জয় এবং শফিকুল ইসলাম শামীম আমাদের সাথে যুক্ত ছিলেন, গণপরিবহন চলাচলের সার্বিক তথ্য দিয়েছিলেন তারা, তাদেরকে ধন্যবাদ। গেল 13 মে আখাউড়ায় স্ত্রী ডলিকে পারিবারিক কলহের জেরে স্বামী কাজল ব্যক্তিগত মোটরসাইকেলের পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ডলিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই 18 মে মারা যান তিনি। পরদিন ডলির ভাই আখাউড়া থানায় স্বামী কাজলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। রোববার মধ্যরাতে জাফলং থেকে কাজলকে গ্রেফতার করে সিআইডি। সোমবার দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। কাজলের বিরুদ্ধে 13টি মাদক মামলা সহ মোট 19টি মামলা রয়েছে বলে জানিয়েছেন তারা। উপস্থিত পুলিশ সুপার, সিআইডি ঢাকা সহ ভেরি গুড আফটারনুন টু ইউ অল। আপনারা মামলা হওয়ার পর আমরা ছায়া তদন্ত শুরু করি। আমাদের এলআইসি ইনচার্জ বিশেষ পুলিশ সুপার মুক্তাধরের নেতৃত্বে একটি টিম, ব্রাহ্মণবাড়িয়া টিমের সহযোগিতায় তারা পলাতক আসামির খোঁজখবর করে এবং বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় যশের রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে সর্বশেষ পর্যবেক্ষণে এটি সুপার সাইক্লোনের রূপ নেওয়ার সম্ভাবনা কমে গেছে। তবে এটি ঘূর্ণিঝড় যশে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যা উপকূলের দিকে যাচ্ছে। যদি গতিপথ পরিবর্তন হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয় তবেই দেশের দক্ষিণের জেলাগুলোতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সচিবালয়ে ব্রিফিংয়ে দুর্যোগ প্রতিমন্ত্রীও জানিয়েছেন বাংলাদেশে যশের তেমন প্রভাব ফেলার সম্ভাবনা নেই, তবে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। শক্তির দিক থেকে এটি সুপার সাইক্লোন আম্পানের শক্তি অর্জন করছে না। এটি প্রায় আমরা 80% বা শতকরা 80% নিশ্চিত, এবং এর যে ঘুরে দাঁড়ানো সেটিও এখন 50-50, অর্থাৎ এটি ঘুরতেও পারে আবার সরাসরি উড়িষ্যা উপকূলও অতিক্রম করে যেতে পারে। মাঠ পর্যায়ের সকল ভলান্টিয়াররা, ফায়ার সার্ভিস ভলান্টিয়ার, আর্মি, নেভি, কোস্টগার্ড, পুলিশ, আনসার, ভিডিপি ভলান্টিয়ার, স্কাউট ভলান্টিয়ার এবং আমাদের সিপিবি ভলান্টিয়ার সহ আমাদের মাঠ প্রশাসনের কর্মকর্তারা এবং আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই প্রস্তুত আছে, সতর্ক আছে। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকার আবহাওয়ার অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পিরোজপুর থেকে সহকর্মী ইমন চৌধুরী। ইমন, ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূল এলাকাগুলোর প্রস্তুতি কেমন, তাছাড়া ওখানকার আবহাওয়া আপনি কেমন দেখছেন? আপনাকে আফরিন, আসলে আবহাওয়ার কথা যদি বলি সেটি হচ্ছে আমরা রোদের যে তাপ সেটি আমরা কিছুক্ষণ মেঘের তাপ আবার কিছুক্ষণ রোদের তাপ আমরা অনুভব করছি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে রোদের যে গরম সেটি কোনোভাবেই কমছে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় যশ যে আসছে সেটির প্রস্তুতি পিরোজপুরে যথাযথভাবে নেওয়া হয়েছে এবং পিরোজপুর জেলায় 712টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে এবং শুকনো খাবার, নগদ অর্থ প্রস্তুত রেখেছে আমাদের জেলা প্রশাসক জানিয়েছেন। তবে আমরা এখন একটু জানবো আসলে নদীর পাড়ে যারা বসবাস করে তাদের অবস্থা এবং তারা কতটুকু সচেতন এই যে ঘূর্ণিঝড় যশ নিয়ে। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো নদীর পাড়ে বসবাস করেন, তো আপনারা আসলে ঘূর্ণিঝড় আসছে এটা নিয়ে কতটুকু জানেন? আমরা ইতিপূর্বে ঘূর্ণিঝড় পেয়েছি, তো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেইখানে কোনো আমরা
সহযোগিতা, কোনো অর্থ, বিভিন্ন যে সরকারি কোনো কিছু আমরা পাইনি। এক, দ্বিতীয় হচ্ছে আমাদের একটা মাদ্রাসা আছে, সেইখানে প্রায় 100 জন ছাত্র বসবাস করে থাকে আবাসিকে। তবে এইখানে কোনো ছাত্র থাকার পরেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এরা আসার পরে ছাত্ররা এক পাশে যাওয়ার পরে এদেরকে আশ্রয় দেয় আশেপাশের মানুষজন। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন আসলে নদীর পাড়ে মানুষ বলছিলেন আসলে তাদের তেমন কোনো প্রস্তুতির কথা তারা এখনো পায়নি সরকারের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। ইমন, ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য। সহকর্মী ইমন চৌধুরী পিরোজপুর থেকে ঘূর্ণিঝড় যশের যেই প্রভাবে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির বিস্তারিত জানাচ্ছিলেন। দিনের সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছে একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। রোজিনা ইসলামের মুক্তির পর মির্জা ফখরুলের বক্তব্য শুনে মনে হয়েছে এই মুক্তিতে তারা খুশি হয়নি। সচিবালয়ে এই মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনীতিক সম্পর্ক নেই, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই। ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান আগের মতোই বহাল থাকবে। সাহেব সহ বিএনপি খুশি হয়নি, বরং তারা চেয়েছিল নজরুল ইসলাম আরো কিছুদিন কারাগারে থাক, তাহলে তো তাদের জন্য রাজনীতি করাটা একটু সুযোগ হতো। সেই জন্য হয়তো তার মুক্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুশি হতে পারেনি, আমার তাই মনে হয়েছে। বিটুমিন আমদানির নামে অর্থ পাচারের ফাঁদ। অনুসন্ধানী তথ্য বলছে, গেল 10 বছরে বিটুমিন আমদানির আড়ালে পাচার হয়েছে প্রায় 14,000 কোটি টাকা। বিটুমিন আমদানির পরিমাণ, এর গুণগত মান এবং আন্তর্জাতিক বাজার দর বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে। যোগাযোগ বিশ্লেষকরা বলছেন, আমদানিতে উন্নত মানের 60 থেকে 70 গ্রেডের ঘোষণা থাকলেও পরীক্ষায় দেখা গেছে সেগুলো নিম্নমানের আলকাতরা সমতুল্য। বেশি দামের পণ্য ঘোষণা দিয়ে কৌশলে আনা হচ্ছে কম দামের পণ্য, আর এই সুযোগেই ওভার ইনভয়েসিং এর মাধ্যমে প্রতি বছর পাচার হচ্ছে কমপক্ষে 1000 কোটি টাকা, এমন অভিমত অর্থনীতিবিদদের। অর্থ পাচার বন্ধে অবশ্যই আমদানিকারকদের জবাবদিহিতার মধ্যে আনতেই হবে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। বিটুমিন আমদানির আড়ালে কিভাবে মানি লন্ডারিং হচ্ছে সেটা বুঝতে হলে আগে জানা দরকার কি আমদানির কথা বলে কি ধরনের বিটুমিন আমদানি করা হচ্ছে, আর তার মানি বা কেমন। বর্তমান প্রেক্ষাপটে 60 থেকে 70 গ্রেড হল সরকার কর্তৃক নির্ধারিত আদর্শ বিটুমিন। আমদানি ঘোষণায় বলা হচ্ছে বিটুমিন আসছে 60 থেকে 70 গ্রেডের, কিন্তু আসলে কি? এই পরীক্ষার ফলাফলে সেটা পরিষ্কার। আমদানি করা এই বিটুমিনের গ্রেড ল্যাবরেটরি পরীক্ষায় পাওয়া যায় 102, যেটাকে বিশেষজ্ঞরা আলকাতরা বলছেন। বিটুমিনের একটি ড্রামে বিটুমিনাস উপাদান থাকার কথা কমপক্ষে 99%, কিন্তু আমদানি করা বিটুমিনে আছে মাত্র 92%। মূলত আমদানি ঘোষণার সাথে দেশে আসা এসব বিটুমিনের মিল নেই। 60-70 আসার কথা, কিন্তু দেখা যায় যে প্রায় এটা 100 গ্রেডের দিকে চলে যায়। কিন্তু ইম্পোর্টেড শুধু সফটওয়্যার না, এর মধ্যে বিটুমিন কন্টেন্টটাও কিন্তু একটু কম। তো নজরদারির অভাবে এই ধরনের সস্তার বিটুমিন দিয়ে আমাদেরকে 3 অবস্থা করে ফেলছে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে 3,19,661 টন বিটুমিন আমদানি করেছে 42টি প্রতিষ্ঠান, যার মূল্য দেখানো হয়েছে প্রায় 1,110 কোটি টাকা। অনুসন্ধান ও বিশেষজ্ঞদের মতামত বলছে, 60 থেকে 70 গ্রেডের বিটুমিনের ঘোষণায় অনেক ক্ষেত্রে আসছে 80 থেকে 100 গ্রেডের বিটুমিন। আন্তর্জাতিক বাজার দর যাচাই করে দেখা গেছে, 80 থেকে 100 গ্রেডের বিটুমিনের বাজার মূল্য 150 থেকে 180 ডলারের মধ্যে ওঠানামা করে। প্রতি টন বিটুমিনের বিপরীতে বিদেশে পাঠানো হয় বাড়তি 34,000 টাকা। ফলে বিটুমিনের প্রকৃত মূল্যের বাইরে বাড়তি প্রায় 1,087 কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। 10 বছরে যার পরিমাণ প্রায় 14,000 কোটি টাকা। $200 দেখানো হলো, আসলে 100 টাকা দিয়ে আমি কিনে আনি, 100 টাকা আমার ওইখানে বিদেশে পাচার হলো। এইটা ওভার ইনভয়েসিং এর মাধ্যমে ইম্পোর্টের সময় হয়। কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে যে বিটুমিনের কোয়ালিটিটা চেক করা। সেখানে বিটুমিনের কোয়ালিটি খুব খারাপ,
এই কোয়ালিটির ভিটামিন বাংলাদেশে ব্যবহার করা হয়, পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু অ্যালাউই করবে। চট্টগ্রাম কাস্টমস হাউজের তথ্য মতে 2019-20 অর্থ বছরে আমদানি করা ভিটামিনের পরিমাণ ছিল 3,80,275 টন। সংশ্লিষ্টরা বলছেন গ্রেড ভেদে মূল্য অনেক রকম হলেও সব মানের ভিটামিনের ডিউটি একই। এই সুযোগ কাজে লাগিয়ে অল্প দামে নিম্নমানের ভিটামিন এনে উন্নত মানের ভিটামিন উল্লেখ করা হয়। বিদেশে টাকাও পাঠানো হয় উন্নত মানের দর অনুযায়ী। বাংলাদেশ দেশ হিসাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে একজন ব্যক্তি, লাভবান হচ্ছে নির্দিষ্ট একটা গোষ্ঠী, এবং তারা এই টাকা বিদেশে পাচার করে তারা ওখানে তাদের বিলাস বহুল বাড়িঘর তৈরি করতেছে সেই দেশে। কেন্দ্রীয় ব্যাংক যদি এসব ব্যাপারে তাদের মুখ্য ভূমিকা পালন করে তাহলে কিন্তু এই বিশাল পরিমাণ টাকা বাংলাদেশে সেভিংস হওয়া সম্ভব। সংশ্লিষ্টরা বলছেন আমদানি করা নিম্নমানের ভিটামিন ব্যবহারে ত্রিমুখী ক্ষতি হচ্ছে। একদিকে বৈদেশিক মুদ্রার অপচয়, অন্যদিকে মানি লন্ডারিং আর 6 মাসের নতুন রাস্তার বেহাল দশা ও জনভোগান্তি। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দিনের সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক বাজারে সিমেন্ট তৈরির কাঁচামাল ও জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন দেশের সিমেন্ট খাত সংশ্লিষ্টরা। এতে দেশের বাজারে দাম বৃদ্ধির শঙ্কাও দেখা দিয়েছে। উৎপাদকদের দাবি দ্বৈত কর প্রত্যাহার করে আমদানি শুল্ক অর্ধেক করার। এদিকে সিমেন্টের বাড়তি দামের প্রভাব আবাসন খাতেও পড়ার শঙ্কা রয়েছে বলে মনে করছেন রিহ্যাব সভাপতি সুলতান আহমেদ। জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর শুরুর দিকে ব্যাহত হয় নির্মাণ কাজ, তবে পরিস্থিতির উন্নতির সাথে সাথে নির্মাণ কাজ বাড়তে থাকে। তাতে বিশ্বব্যাপী চাহিদা বেড়েছে সিমেন্টের। অন্যদিকে কাঁচামাল সংকটের অজুহাতে ধাপে ধাপে বেড়েছে প্রধান উপকরণ ক্লিংকার সহ অন্যান্য উপকরণের দাম। পাল্লা দিয়ে বেড়েছে আমদানি খরচ ও জাহাজ ভাড়াও। দেশে বর্তমানে 37টির মতো সিমেন্ট উৎপাদক রয়েছে, যে খাতে কাজ করে প্রায় লক্ষাধিক জনবল। বিনিয়োগ রয়েছে প্রায় 42,000 কোটি টাকা। প্রতি বছর দেশের অভ্যন্তরের প্রায় 4 কোটি টন চাহিদা মিটিয়েও দেশের বাইরে রপ্তানি হচ্ছে বাংলাদেশের সিমেন্ট। এবছরের শুরুতে পরপর 2বার ফ্রেট কস্ট বৃদ্ধি পেয়েছে। রিসেন্টলি আরও $3 পার টন ফ্রেট কস্ট বৃদ্ধি পেয়েছে। সিমেন্টের দাম বৃদ্ধি করা ছাড়া উৎপাদকের আর কোনো বিকল্প নাই। বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন BCMA দাবি করছে সিমেন্টের দাম স্থির রাখতে আমদানি শুল্ক 500 টাকা থেকে 250 টাকায় নামিয়ে আনার পাশাপাশি আসছে বাজেটে দ্বৈত কর সমন্বয়েরও দাবি তাদের। বাজেটে আমাদের জোর দাবি কাঁচামালের উপর যেই 500 টাকা তথা প্রায় 12.5% ডিউটি বা কাস্টম ডিউটি ধার্য করা হয়েছে, সেটাকে 200 টাকা অথবা 5% করার জন্য জোরালো দাবি। বিভিন্ন ফরম্যাটে যে ট্যাক্স বার্ডেন, এই সেক্টরটা অত্যন্ত জর্জরিত। করোনার চাপ কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের আবাসন খাত। এই খাতের সংগঠন রিহ্যাব সভাপতি বলছেন, নির্মাণের সবচেয়ে প্রয়োজনীয় সিমেন্টের দাম স্থির রাখার বিকল্প নেই। এইভাবে যদি নির্মাণ সামগ্রীর দাম বাড়ে তাহলে আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। চেষ্টা করছি মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে অ্যাপার্টমেন্ট ডেলিভারি করার, যেটা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে। দেশের চাহিদা মিটিয়ে প্রায় 15 বছর ধরে রপ্তানিও হচ্ছে সিমেন্ট, যা ধরে রাখতে আগামী বাজেটে উদ্যোগ চান এই খাতের ব্যবসায়ীরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল মিরপুরে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। আজ ছিল 2 দলের ঐচ্ছিক অনুশীলন। লঙ্কা দলের কিছু ক্রিকেটার আজ সকাল থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন সেরে নিয়েছে। দলে করোনা হানা দেয়ায় সাবধানতা অবলম্বন করে সবাই অনুশীলনে আসেননি সফরকারী দলের।
প্রথম ওয়ানডে হারার পর দ্বিতীয় ওয়ানডে শ্রীলঙ্কার জন্য সিরিজ বাঁচানোর বিপরীতে বাংলাদেশের জন্য ম্যাচটি সিরিজ জয়ের। আজ বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনের কথা রয়েছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। দলের সব ক্রিকেটার না থাকলেও একদিন বিরতি দিয়ে এই অনুশীলনে দেখা যেতে পারে লিটন, সৌম্য, মিথুনদের। দিনের সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্তই। আরও খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।